প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। তীব্র তাপপ্রবাহের কবলে দেশ, ভুগছে প্রাণ প্রকৃতি। সে প্রেক্ষাপট মাথায় রেখে আজকের আলোচনার বিষয় গরমে বোবা প্রাণের কষ্ট ও যত্ন। কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এস.এম. সোহরাবুদ্দিন। এরপর রয়েছেন টিচিং অ্যান্ড ট্রেনিং পেট হসপিটালের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর আব্দুল মান্নান। আপনাদের দুজনকে স্বাগত আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুই অতিথির সঙ্গে পরিচয়ের পালা শেষ হলো, কথা হবে, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবেলায় অর্থ ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকায় হচ্ছে জলবায়ু বিষয়ে সম্মেলন। দুদিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির। আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। জ্বালানি ক্রয় ও জনশক্তি রপ্তানি গুরুত্ব পাবে। দেশ জুড়ে আরও 3 দিন হিট অ্যালার্ট। চলতি সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ থাকার পূর্বাভাস। জনজীবনের চিন্তা জগৎ গরমের দখলে। তীব্র গরমে ফ্যান ও এসি কেনার চাহিদা বেড়েছে। স্ট্যান্ড ফ্যানেও ঝুঁকছেন অনেকে। সুযোগ বুঝে বেশি দাম নেয়ার অভিযোগ। এবং বঞ্চিত শিশুদের নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন। শিশু অধিকার নিশ্চিতে সহায়তা করে বলেছেন স্পিকার। 15 সাংবাদিককে মিনা অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। এখন দেশের গড় তাপমাত্রা 40 ডিগ্রির কিছুটা উপরে কিংবা কিছুটা নিচে, এরকম একটা অবস্থায় আছি। যদি আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টি থেকে দেখি, তাহলে আমরা একটি সংকটাপন্ন বা একটি দুর্যোগের মতন অবস্থায় আছি। যদি 32 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি উঠে যায় তাপমাত্রা, তখন থেকে আমরা এটাকে বিপজ্জনক বলে চিহ্নিত করি আবহাওয়া বিজ্ঞানের ধারণা অনুযায়ী। এবং আমরা আসলে সেই বিপজ্জনক মাত্রার একটু উপরে আছি, যেটা বললাম একটু আগে, যে 40 ডিগ্রি আশেপাশেই দেশের বড় একটা এলাকা রয়েছে এবং অন্তত 70% এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বইছে। এর ভিতরে মানুষের যে কষ্ট হয় সেইগুলো নিয়ে কথা হয়, সেগুলো নিয়ে সংবাদ হয়, কিন্তু কিছুটা আড়ালে রয়ে যায়। সেটা হচ্ছে যে মানুষেরই সঙ্গে থাকা আরও অনেক প্রাণ, তাদের কথাগুলো, আমাদের আশপাশে থাকা যে শস্য, আশপাশে থাকা যে বৃক্ষ এবং অন্যান্য যে প্রাণী, তাদের কষ্টের জায়গাটি, তাদের সমস্যার জায়গাটি, সেটি একটু আজকে আমরা আলোচনা করতে চাইছি আপনাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি এস.এম. সোহরাবুদ্দিন, আপনার কাছে। আমাদের একটি বড় পরিচয় যে আমরা একটা কৃষিভিত্তিক সমাজের, একসময় তো একদম পুরোদস্তুর কৃষিভিত্তিক সমাজে আমরা ছিলাম। এখনও আমরা শিল্পায়িত সমাজের যে অত বড় বাসিন্দা হয়ে গেছে তা না, আমাদের এখনও পরিচয়ের বড় জায়গাটা কৃষি। এই তীব্রতা প্রভাবের সময় আমরা জানি যে খেতে যে শস্য রয়েছে সেই শস্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাগানে যে ফল রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর জন্য নানা ধরনের পরামর্শ কৃষি বিভাগ থেকে দেওয়াও হচ্ছে। আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো যে কি অবস্থা এই মুহূর্তে খেতে থাকা যে শস্য আছে সেগুলোর। ধন্যবাদ আপনাকে। আসলে খেতে থাকা ফসলে বা আমরা বুঝি প্রথম একদম যেমন ধান জাতীয় কিছু ফসল, আবার সবজি, আবার ফল। 3 ধরনের ফসলের জন্য 3 ধরনের অবস্থা। নর্মালি আমরা ধানের বেলায় বলি যে দিনের তাপমাত্রা যদি 35 ডিগ্রির উপরে উঠে এবং 1-2 ঘন্টা থাকে, তাহলে ধানের ফলনের সময় চিটা হয়, অ্যাডভার্স কন্ডিশন, যেটা আসলে ফেরানো যায় না। এই অবস্থার মধ্যে যে তাপপ্রবাহ চলছে, আমাদের এই মুহূর্তে করণীয়, এখন তো 37 নিচে আমরা খুঁজেই পাচ্ছি না। ধানের বেলায় পানি দেওয়ার সবসময় খেতে যাতে 5-7 সেন্টিমিটার পানি থাকে, তাহলে আমরা বলি মাইক্রো এনভায়রনমেন্ট। বাইরের তাপমাত্রা খুব একটা, কিন্তু ধান খেতের পানি তাপমাত্রা স্বাভাবিকের চাইতে একটু কম থাকে, এইটা করা লাগবে। আর আরেকটা জিনিস, এটা পরবর্তী পর্যায়ে যদি আমরা যেমন এখন আগে যেটা বুঝতে চাইছি যে
এই এই শস্য ভুগছে, তো এই গরমে তো ভুগছে। ডেফিনেটলি আপনাদের কাছে থাকা চিত্রটা কি, সেটা একটু আগে আমি জানতে চাইছি। এই মুহূর্তে আমাদের এই বছর একটা ভালো খবর হলো যে যে সময়টা ক্ষতিগ্রস্ত বেশি হয়, ইতিমধ্যে ধানের ওই স্টেজটা অনেকটাই পার হয়ে গেছে। ম্যাক্সিমাম বিশেষ হাওড় এলাকায় যে আছে ধান তোলা শুরু হয়েছে, শুরু হয়ে গেছে। এবং এই এফেক্টেডটা হয় যেমন আমরা দুধ অবস্থায় বলি, কাজতুর থেকে দুধ অবস্থায়, এইটা অলরেডি পার হয়ে গেছে। কিন্তু এটা তো হাওড় অঞ্চলে, সারা দেশের চিত্রটা ম্যাক্সিমাম পার হয়ে গেছে। আচ্ছা, এই জন্য এখন যে ধানটা আছে বা যে ধানটা গোলায় তোলা হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা বড় কোনো সমস্যা এখন পর্যন্ত ওইরকম মানে অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়নি। কিন্তু আমরা তো এটাও জানি যে পাট বুনবার কথা ছিল, অনেক জায়গায় খরার কারণে পানি না থাকায় পাট বোনা হচ্ছে না, তিল বোনা হচ্ছে না। এইটার বেলায় আমরা বলি যেগুলো দেরি হয়ে যাচ্ছে, এটা ভালো ফলনের জন্য আমাদের এই মুহূর্তে সেচ দিয়া জমিতে যে অবস্থা বুনা ফেলা দরকার। কারণ কখন বৃষ্টি হবে না, সিজন তো অলরেডি চলে যাচ্ছে। আর সেক্ষেত্রে এই দুটো ফলনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কা কেমন ভাবছেন? এটার অনেক সময় বলা যায় না, যে যদি আমরা ওই সেচ দিয়া বুনা ফেলতে পারি, লাগাই ফেলতে পারি, তারপরে আমরা যদি কিছু এই অবস্থার মধ্যে যদি সেচটা অবস্থা রাখতে পারি, তাহলে খুব ধান যে ফসলের বেলা প্রাণীর বেলায় যেমন ওই অবস্থা হলে খুব বেশি সংকটাপন্ন ভালনারেবল থাকে, হ্যাঁ, ফসলের বেলাও তাই। যখন ফসলের ফলনটা হয় ওই মুহূর্তে বেশি সেন্সিটিভিটি থাকে। যেমন ধানের বেলায় বলি আমরা কায়স্থর অবস্থা থেকে দুধ অবস্থার পর্যন্ত এটা খুব সেন্সিটিভ। যদি এনভায়রনমেন্টের দিকে দেখো ফলন অনেক রয়েছে। আর এমনি অন্য ভাষায় ফলের বেলায় দেখা গেল যে যখন ফলন মানে ফল গাছে বসবে অথবা পলিনেশন হবে, এই অবস্থার মধ্যে যদি হয় তাহলে বেশি এফেক্টেড। আমরা দেখছি যে আমের মুকুল ঝরে যাচ্ছে, লিচুর মুকুল ঝরে যাচ্ছে। এই জন্য আমাদের ফলের বেলায় বলি আমরা বেসিন ইরিগেশন, ওইখানে ওই ম্যাক্রো এনভায়রনমেন্ট আমরা চেঞ্জ করতে পারবো না। বাগান লেভেল যদি থাকে তো মাইক্রো ক্লাইমেট আমরা চেঞ্জ করে থেকে মোটামুটি একটা যদি রীতিমতো সেচ দেই, সপ্তাহে অন্তত একবার দুইবার বেসিনে যখন আশেপাশে বেসিনটা হলো মানে গর্ত করে গর্তের মধ্যে যেন পানি স্ট্যান্ডিং পানি থাকে। আপনি তো বারংবার যেটা বলছেন সেচের কথা, হ্যাঁ, আমাদের তাপপ্রবাহের কারণে যে খরার যে বাস্তবতা এখন তৈরি হয়েছে, সেচের জন্য কিন্তু পানি পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, খাল বিলও শুকিয়ে গেছে। এবং আমরা যতটুকু জানি যে আমরা ভূগর্ভস্থ সেচের উপরেও নির্ভরশীল, হ্যাঁ, বাড়তি পানি তুলতে হচ্ছে, সেই ব্যাপারগুলিও তো আছে। সেই পানির ইফিসিয়েন্ট ইউজের জন্য মালচিং করা যায়। গাছের গোড়া যেমন কচুরি পানা যদি দিতে পারি তাহলে ভালো, অথবা অন্য আবর্জনাও যদি দিই তাহলে মাটিতে পানিটা সংরক্ষিত থাকে, ইভাপোরেশন হয় না এই টেম্পারেচারে, যার জন্য মোটামুটিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আর এই যে একটু আগে যেটা বলছিলাম যে পাটের জায়গাটা, সেক্ষেত্রে কি করবে? কারণ পাট তো একেবারেই পানি নির্ভর, তার পুরো আবারটা। পাটের বেলায় এখন পর্যন্ত পাটের সিজন লাস্ট হয় নাই, যদি এখনো সেচ দিয়ে বুইনা ফেলতে পারি সময় মতো। পাট তো দেখা যায় যে একটা সময় খুব কম গ্রোথ হয়, তারপর যখন আবহাওয়ার আর্দ্রতা বাইরে যায়, আমাদের যেমন ট্র্যাডিশনাল পড়ার আগে আমরা জানি যে আমার গ্রামের মানুষ বলে যে আষাঢ় মাসে যদি বৃষ্টি হয় আর অল্প অল্প বাতাস থাকে, যে পাটের ডগা বাতাসের সাথে সাথে বাড়ে, ওইটা হলো বৃদ্ধির চরম পর্যায়ে। কিন্তু যদি আমাদের এখন যে অবস্থা, হয়তো মানে 5 মাসের মতন আমরা এই তাপপ্রবাহের ভিতরে থাকতে হবে বলে আবহাওয়াবিদরা আমাদের জানিয়ে দিয়েছেন, তাহলে অ্যালার্মিং সিচুয়েশন। আচ্ছা, যদি সময়টা না পায়, যেমন হয়তো এরকম তীব্রতা থাকবে না, কিন্তু আবহাওয়াবিদ যেটা বলছেন যে মাস 5 মতন এই তাপটা বা এই গরমটা থাকবে। যদি মানে বৃষ্টিপাত শুরু হয়, মাঝে বৃষ্টিপাত হবে, হ্যাঁ, বৃষ্টিপাত যদি শুরু হয় তাহলে এই পাটের বেলায় এত এফেক্টেড হয় না। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে। এবার একটু আমাদের আশেপাশে থাকা যে প্রাণ, যে আমরা প্রতিদিনই দেখি অনেক প্রাণী এই গরমের কারণে তাদেরকেও খুব কষ্ট ভেতরে যেতে হচ্ছে। আমরা পথে যে সমস্ত প্রাণীদের দেখি তারা পানির জন্যে তারা ভুগছে এবং কিছুটা খাদ্যের সমস্যাও দেখা দিয়েছে। তো একটু কি ধরনের সমস্যায় এই সময়ে এই সমস্ত প্রাণীরা পড়েন
বা এই পরিস্থিতিতে পড়েছে, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা গুরুত্বপূর্ণ সময় এর সাথে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকে আলাপের ব্যবস্থা নিয়েছেন, সেই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। যে বিষয়টা বলেছেন, আমি তো মূলত হলো হসপিটাল রিলেটেড কাজকর্মের সাথে রিলেটেড। আমরা এখন যে সমস্যাগুলো পাচ্ছি প্রাণীকুলের, বিশেষ করে আমরা জানেন যে আমারটা হলো পেট অ্যানিমেল হসপিটাল, বিশেষ করে ডগ, ক্যাট, পেট, বার্ড, এগুলার সৃষ্টিকর্তা কিন্তু যত প্রাণী আছে তাদের নিজস্ব একটা মেকানিজম কিন্তু তৈরি করে দিয়েছে হিট রেগুলেশনের। যখন সেটা একদম থ্রেশহোল্ড লেভেল থেকে যখন ক্রস করে যায়, তখন হলো অ্যানিমেলগুলার বিভিন্ন রকমের কষ্টগুলো তৈরি হয়। তো আমরা যেটা পাচ্ছি এখন অ্যানিমেল মেইনলি যেটা হয় যে খুব বেশি পেন্টিং করা, তারপরে অ্যানিমেলের খাওয়া দাওয়া কমে যাওয়া। আচ্ছা, তারপর অনেক সময় যেটা সিভিয়ারলি আকারে, এটা যদিও মানুষ এখন অনেক সচেতন, সেই কারণে হয়তো খুব বেশি দেখা যায় না, সেটা হলো অনেক সময় বিভিন্ন অর্গান ফেলিওর। সেটার দুই একটা কেস, যেমন হিট স্ট্রোক একটা গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন যে মানুষ এখন অনেক সচেতন, সেটা তো ধরেন সে যতটুকু সচেতন তার হোম পেট বা পেট যেটা বলি এদের ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রেও এখন জানেন যে বাংলাদেশে অনেক কিন্তু প্রাণী সেবী, অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করা অনেক লোকজন আছে। তাদের নিজস্ব পেজে বিভিন্ন সার্কুলেট করে, এবং আপনি হয়তো অনেক জায়গায় নোটিশও করেছেন, বিভিন্ন ছায়াযুক্ত স্থানে পানি রাখার জন্য ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। যদি আমাদের এখন জলাধারগুলো অনেক কমে গেছে, যখন অ্যানিমেল খুব বেশি হিট পড়ে তখন কিন্তু তারা নিজেদেরকে রক্ষা করার জন্য সে হলো একটা ছায়াযুক্ত স্থান খুঁজে, অথবা হলো জলাধারের নিকটবর্তী জায়গায়, জলাধারের নিকটবর্তী জায়গায়। যেহেতু ওই জায়গাগুলোতে কম, আমাদের পক্ষ থেকে এবং অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে যারা কাজ করে, তারা এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যখন থেকে হিট পিরিয়ডটা শুরু হয়েছে তখন থেকে কাজ করে যাচ্ছে, এবং অনেক জায়গায় সেটা অ্যাক্টিভও হচ্ছে। বিভিন্ন ছায়াযুক্ত স্থানে গাছের পাশে পানির পাত্র রেখে দেওয়া, যাতে অ্যানিমেলগুলো সেখানে গিয়ে পানি খেতে পারে আর কি। আর মানে কী কী ধরনের অসুখ বিসুখে ভুগছে এই সময়ে? এই সময়ে মেনলি যেটা হয় হিট স্ট্রোকের ইয়াটা, যেমন হঠাৎ করে অ্যানিমেল কোলাপস করতে পারে, এরকম দু একটা ইনসিডেন্স। অ্যানিমেল যখন জানেন যে আমাদের অ্যানিমেলের হিউম্যান থেকে টেম্পারেচার কিন্তু, ওদের বডি টেম্পারেচার কিন্তু অনেক বেশি। যখন 106 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে যায়, তখন কিন্তু অ্যানিমেলের বিভিন্ন অর্গান ফেলিওরগুলো শুরু হয়। এটা রেসপিরেটরি ফেলিওর হয়, কার্ডিয়াক অর্গান, এবং বডির প্রত্যেকটা অর্গান কিন্তু ফেলিওরের তৈরি হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু খুব বেশি তড়িৎ যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে খুব বেশি করার কিছু থাকে না, বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। এবং মানে এই বিষয়টি, মানে যেটাকে বলছেন হিট স্ট্রোক, এটা কি খুব বেশি হয় না অল্প? আমি আগেই যেটা বলেছি, মানুষ এখন অনেক সচেতন। আগে যেখানে ফ্রিকোয়েন্সি অনেক বেশি পেতাম, ইদানিং কিন্তু আমরা অত বেশি এই যে হিট স্ট্রোকের কেসগুলো কিন্তু অনেকটা কমে আসছে আর কি। বিশেষ করে আমি যদি ঢাকা শহরের কথা বলি, এখানে মানুষ কিন্তু অনেক সচেতন আর। তো সেক্ষেত্রে আমাদের হসপিটালে এরকম একটা দুইটা কেস হয়তো আসে, কিন্তু ওই যে কমন যেগুলো প্রবলেম, নগরের বাইরের চিত্রটা যদি একটু, নগরের বাইরের চিত্র যদি বলি, আমি ঢাকায় তো কাজ করি 5 বছর যাবত। এর আগে যে প্রবলেমগুলো ফেস করতাম হিট স্ট্রোকের, কিন্তু অনেক পাওয়া যেত আর কি। তবে আমাদের যে চিত্র সার্বিক দেশের সব জায়গার চিত্র হয়তো আমার কাছে পরিষ্কার না, কিন্তু আমাদের যে হসপিটাল, আমাদের জানেন যেখানে প্রতিদিন অনেক পেশেন্ট, আমরা প্রায় 40-50টা পেশেন্ট ডেলি ডিল করি। তো আমাদের কাছে এরকম এভিডেন্স খুব কম, তো একটা কেস হিট স্ট্রোকের। কমন যেটা প্রবলেম, খাওয়া দাওয়া কমিয়ে যাওয়া, পরে বমিশন, ডায়রিয়া, অথবা হার্টবিট অনেক বেড়ে যাওয়া, অ্যানিমেল এই প্রবলেমগুলো নিয়ে মূলত আসে আর কি। আর পাখিদের কি ক্ষেত্রে একটু যদি কোনো? পাখিদের এটা সেনসিটিভ অনেক বেশি। আমরা জানেন যে পাখিও তো দুই রকম, যেটা ঘরে ফেলে, যেটা পেট বার্ড বলি আমরা, খামারে থাকে। যদি খামারের চিত্র বলি, এখন কিন্তু এই যে ব্রয়লার খামার এবং পোলট্রি খামার, এখানে কিন্তু হিট স্ট্রোকের অনেক প্রবণতা, বার্ড কিন্তু অনেক মারা যাচ্ছে।
এবং বিশেষ করে যারা জানেন যে প্রত্যেকটা বার্ডের জন্য একটা স্পেসিফিক এরিয়া দরকার, এই এরিয়ার বেশি হইলে সাধারণত যেহেতু টেম্পারেচারও অনেক বেশি, সেক্ষেত্রে হলো আবার অনেক জায়গায় জানেন যে হয়তো ইলেকট্রিসিটি, যদিও বাংলাদেশ সরকারের একটা বড় একটা সাফল্য হচ্ছে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা, তারপরও অনেক জায়গায় কিন্তু লোডশেডিং কিছুটা দেখা যায় গ্রাম অঞ্চলে। সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ফ্যান এবং ভেন্টিলেশনের ব্যবস্থা যদি খামারগুলোতে, হ্যাঁ খামারগুলোতে ভেন্টিলেশনের ব্যবস্থা যদি করা না যায়, সেক্ষেত্রে কিন্তু এইরকম অনেক এভিডেন্স কিন্তু পাচ্ছি গ্রামেগঞ্জে আমাদের নিকটাত্মীয় বা আশেপাশে খামারে যারা করতেছে, অনেক মুরগি কিন্তু মারা যাচ্ছে। আচ্ছা, আর যে সমস্ত গবাদি পশু আছে এই তীব্র গরমের কারণে তাদের কি ধরনের রোগ ব্যাধি হয়? তাদেরও একই রকম, গবাদি পশুতে খাওয়া দাওয়া কমে যাওয়া, হিট স্ট্রোক ওদের খুব বেশি হয় না, কারণ সাধারণত মানুষজন বললাম যে এখন আগে থেকে অনেক বেশি সচেতন। ওরা সাধারণত যেটা করে কিছুক্ষণ পর পরে 3-4 ঘন্টা পর পরে আর উপর বডিতে পানি ঢেলে দেওয়া, যাতে সে অতিরিক্ত হিট, যারা হয়তো এই বিষয়গুলো খেয়াল করে না, ওইভাবে সচেতন না হয়, সেক্ষেত্রে হয়তো প্রবলেমগুলো তৈরি হতে পারে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। ফিরছি এস এম সোহরাবুদ্দিন, আপনার কাছে একটু আমাদের কৃষির যে জায়গাটা, যে সমস্যাগুলো নিয়ে কথা হচ্ছিল, এই এখন যে মাঠ পর্যায়ে যে শস্য আছে সেগুলো নিয়ে একটু কথা হলো। একটু ফল নিয়ে আমি দু একটা কথা বলেছিলাম, আমের, লিচুর বা অন্যান্য ফল, সব জায়গাটা, সব সার্বিক চিত্রটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তে কোন কোন ধরনের ফলগুলো আছে এবং কার কার ক্ষেত্রে কি কি ধরনের ক্ষয়ক্ষতির কথা আপনারা শুনতে পাচ্ছেন, কোন ধরনের রোগ ব্যাধি আছে কিনা গরমের কারণে হয় এরকম? ফলে আসলে আমাদের দেশে মেইনলি তো এই সময় আমটাই সবচেয়ে বেশি, আর লিচু আছে। লিচুর মার্চ টাইচ গরমে একটু বেশি হয়। আমের অবস্থাটা যদিও এই সময় হওয়ার কথা, কিন্তু আমটা উত্তরবঙ্গে যখন হয়তো কমার্শিয়ালি ওরা মানে এতটাই এক্সপার্টদের রেগুলার মানে বোল আসার সাথে সাথে স্প্রে করা শুরু করে। আচ্ছা, ফাঞ্জিসাইড মেইনলি এই সময় ফাঞ্জিসাইড আসতে, আর আরেকটা যেটা হয় ওইটার জন্য স্প্রে করে কীটনাশক, যাতে ওই ভুমরা পোকা বলি আমরা, ওইগুলার এই গরমের জন্য খুব একটা যে এদিক সেদিক হয় এরকম না। কিন্তু বাণিজ্যিক সীমানার বাইরেও এমনিও তো অনেকের মানুষের বাড়ির আঙিনায় আমের গাছ থাকে বা লিচুর গাছ থাকে, এইগুলাতে মানে মানে সবচেয়ে বোধ বেশি এফেক্টেড হয় একটা ম্যাঙ্গো ডিফোলিয়েটার নামে একটা আছে, আমের পাতা কাটা ফেলে, যার জন্য ফলন অনেক কমে যায়। আচ্ছা, এটা গরমের কারণে এরকম হয়ে থাকে? হ্যাঁ, বেশি হয়, বেশি। আচ্ছা আচ্ছা, আর কি কি হতে পারে? এমনি ফাঙ্গাল ডিজিজের জন্য বললাম বাইরে হয় যদি কন্ট্রোল না থাকে, আর সবচেয়ে বেশি দেখা যায় মানে যে ম্যাঙ্গো ডিফোলিয়েটার যেটা, এটি সবচেয়ে বেশি তাৎক্ষণিক ড্রাস্টিক্যালি দেখা যায় যে মানুষ গাছের নিচে আমের পাতা পুড়ে রয়েছে, গাছের বোল আছে কিন্তু পাতা নাই, পাতা না থাকলে আলটিমেটলি ডিফোলিয়েশন হয়, আর তারপরে আবার তো শালক ট্রান্সলেশন না হইলে গ্রোথ হয় না। এই সময় তো কাঁঠালও তো হচ্ছে, কাঁঠালের যদি গাছে সেচ না দেওয়া হয় কাঁঠালের গ্রোথ কম হয়। সেক্ষেত্রে সেচ তো নিশ্চয়ই সব জায়গায় দেওয়া আসলে সম্ভব হবে না। তবে এই সমস্ত ফলে, বড় ফলের বেলায় হচ্ছে আমরা উপরে দেশে যেগুলোর মাটির গভীরে একটু শিকড় যায়, হ্যাঁ, কিছুটা ওই মিট আপ হয়ে যায় না, মাটির উপরে অংশ রস না থাকলেও নিচের অংশে মাটির গভীর থেকে সে তার প্রয়োজনীয় রসটা সে আহরণ করে। আচ্ছা, গেল 10 বছর ধরে আমরা আবহাওয়া অধিদপ্তর যে পর্যবেক্ষণ করছে তাতে গত 10 বছর ধরে আমরা দেখছি যে আমাদের অন্তত 70% এলাকা এই সময়টাতে আসলে তাপপ্রবাহের আওতায় থাকে। হ্যাঁ, তার মানে একটা বড় জায়গায় থাকে এবং বোধ করি একটু ক্রমশ উষ্ণ হয়ে ওঠার মতন একটা বাস্তবতায় আবহাওয়ার ক্ষেত্রে আমরা আছি। তো আপনি একজন কৃষিবিদ হিসেবে এই 10 বছরে আবহাওয়ার পরিবর্তন, তার সঙ্গে কৃষির ক্ষেত্রের যে পরিবর্তন কিভাবে দেখছেন, আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই পরিবর্তনগুলোকে মাথায় রেখে? যেমন প্রথম যেটা বলছে আমাদের মেজর ফসল ধান, ধানের বেলায় আমরা আগে থেকে চেষ্টা করতেছি যে যেহেতু
ডে টেম্পারেচার 35 ডিগ্রি ক্রস করে এসে যেহেতু মার্চের শেষের দিকে আসে বা এপ্রিলের টেম্পারেচার আছে, আমরা শর্ট ডিউরেশন ভ্যারাইটিগুলো দিই যে এইগুলো চাষ করুক, যে টেম্পারেচার রাইজ করার আগে যেন অ্যাটলিস্ট ধানের ডাফ স্টেজটা চলে যায়, রাইপেনিং স্টেজে চলে আসে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, এই টেম্পারেচার ধানে ব্লাস্ট হয়। ব্লাস্টের বেলায় আমরা রিকমেন্ড করি যে ব্লাস্ট হইলে পরে ওষুধ দেওয়া খুব একটা কাজ হয় না। ব্লাস্টের আবার দুই ধরনের আছে, একটা হলো মানে লিপ ব্লাস্ট, একটা হলো শীত ব্লাস্ট। নিচে ধানের দুই ইয়েতে হেড ব্লাস্টের যদি হয় তাহলে করার কিছু নাই। এই জন্য আমরা বলি যে 8 গ্রাম প্রপার অথবা রিজ অথবা এটিতে 10 লিটার পানিতে মিশায়া 5 শতক জমিতে 5 দিন অন্তত 2বার স্প্রে করা, আচ্ছা, যাতে ব্লাস্টটা আর না আসে। আর এই বিএলবি বা মানে লিপ লাইট অথবা লিপস্টিক, এই দুইটা ডিজে আছে, এটাও টেম্পারেচারে বেশি হয়। ওইটার জন্য আমরা বলি যে 60 গ্রাম টিউভিট, 60 গ্রাম পটাশ, 20 গ্রাম জিঙ্ক 10 লিটার পানিতে মিশে 5 শতক জমিতে ওই 5-7 দিন অন্তর 2বার বা 3বার স্প্রে করলে মোটামুটি এটাও কভার হয়ে যায়। আচ্ছা। আর ধান ছাড়া অন্যান্য শস্যের ক্ষেত্রে? অন্যান্য শস্যের বেলায় যদি বলি, আমরা ফলের বেলায় তো আগে বললাম, সবজির বেলায় তো যদি পাতা জাতীয় সবজি হয় তাহলে আমরা এই বীজগুলো খুব একটা পাই না। আচ্ছা, তো এইখানে তখন আমরা বলি যে এটা মেনলি নষ্ট হয় যে তাপমাত্রা, সেচ ব্যবস্থাটা যদি আমরা ঠিক মতো করতে পারি। সেচ ব্যবস্থার মধ্যে যদি বলি আমরা যে কিছু জায়গা যদি সবজির বেলায় তো আর ওই ধানের মতো পানি জমায় রাখার সুযোগ হয় না, ডিপ ইরিগেশন বলি আমরা একটা। তারপরে ডিপ ইরিগেশন যদি না সম্ভব হয় তাহলে সপ্তাহে 2 দিন বা 3 দিন বা 5 দিন পর পর যে মাটির অবস্থা বুঝা সেচ দেয়া এবং ওই মালচিং করা, তাহলে আমরা মোটামুটি কভারেজ পাই। আচ্ছা, আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, যাচ্ছি বিরতিতে, ফিরবো আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেল একটা বিরতির, ফিরবো কিছুক্ষণের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। যাচ্ছি আলোচনায় অতিথিদের সঙ্গে। ডক্টর আব্দুল মান্নান, ফিরছি এবার আপনার কাছে। এই গরমের সময়টাতে প্রথমে আমরা ঘরের বা উঠোনের যে প্রাণীরা আছে তাদের জায়গাতেই একটু আপনাকে প্রশ্নটা করব যে তাদের কি কি ধরনের আচরণের পরিবর্তন বা কি কি ধরনের লক্ষণ দেখলে আমাদের একটু সতর্ক হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। যদি বলি কিছু প্রাইমারি সাইনের মধ্যে একটা হলো যদি খুব বেশি প্যান্টিং করে, মুখা করে নিঃশ্বাস নেওয়া, তারপরে হলো তার যদি অতিরিক্ত সেলিব্রেশন হয়, বমিশন, ডায়রিয়া, এগুলো হলো প্রাইমারি সাইন। যদি কোনো অ্যানিমেলের দেখা যায় যে হঠাৎ করে মানে খুব বেশি মানে ঘন ঘন যদি মুখ খুলে শ্বাস নেয়, মুখ খুলে শ্বাস মানে নেয়, সেটা হচ্ছে সাধারণত এটা অ্যানিমেল ডগ খেড তাদের হিট রেগুলেশনের একটা প্রসেস হলো প্যান্টিং। এটা যদি খুব ফ্রিকোয়েন্টলি হয়, তারা তো সাধারণত জিহ্বা দিয়েই তো তাদের শরীরে তাপমাত্রাটা রোলিং এবং প্যান্টিং এটার মাধ্যমে হিট রেগুলেশন করে। জানেন যে ওদের আমাদের মতো ঘর্মগ্রন্থি যেটা আছে ওদের কিন্তু ওইভাবে নাই। এটা শুধুমাত্র ডগের পায়ের পাতায় যেটা আছে কিছু ঘর্মগ্রন্থি আছে, তার মধ্যে হিট রেগুলেশন করে। তো আপনি যেটা বলেছেন যে ডেঞ্জার সাইন যেগুলো হলো, যদি দেখা যায় যে তার কান এবং মিউকাস মেমব্রেন, গাম, ঠোঁট এগুলা যদি খুব বেশি নীলচে হয়ে যায়, তখন বুঝতে হবে তার হলো অক্সিজেনের ঘাটতি হচ্ছে। কান এবং ঠোঁটের জায়গা, ঠোঁট অথবা ভিতরের মিউকাস মেমব্রেন যেটা জিহ্বা, এগুলা যদি নীলচে হয়ে যায় তাহলে বুঝতে হবে তার অক্সিজেনের ঘাটতি হচ্ছে। আচ্ছা, এটা একটা ডেঞ্জার সাইন। যদি দেখা যায় যে কোনো অ্যানিমেলের আচরণের পরিবর্তন বলতে আমরা জানি যে একটা অ্যানিমেল স্বাভাবিকভাবে হাঁটে, যদি দেখা যায় সে স্বাভাবিকভাবে হাঁটতেছে না, অথবা অ্যানিমেলের যদি খুব বেশি খিঁচুনি হয়, এই সাইনগুলো যদি দেখা যায়, অথবা অ্যানিমেল যদি হঠাৎ করে একদম পরে গিয়ে কোনো রেসপন্স করতেছে না, কোমাটোস যেটা বলি, কোমাতে চলে যাওয়া, এরকমের কোনো যদি লক্ষণ দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো এটা হলো ডেঞ্জার সাইন নেওয়ার জন্য। তার মানে বুঝতে হবে কোনো অর্গানের ফেলিওরের দিকে যাচ্ছে আর কি। আচ্ছা, একটু গরম সেক্ষেত্রে আমি একটা অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিব, সেটা হলো যেটা আগে বলেছি যে
বিশেষ করে ডগ কেটের ক্ষেত্রে টেম্পারেচার যখন 106 ডিগ্রির উপরে চলে যায় ফারেনহাইটের উপরে, আমার মনে হয় সহজেই সব যারা পেট পালন করে তারা সহজেই হলো টেম্পারেচারটা নিতে পারে। যদি দেখা যায় যে টেম্পারেচারটা 106 ডিগ্রির উপরে চলে গেছে, সেক্ষেত্রে হলো নিকটস্থ ভেটেরিনারি হসপিটালে এবং অথবা ভেটেরিনারিয়ানের পরামর্শ নিয়ে তারপরে, তবে হসপিটালে যাওয়ার আগে যেটা করণীয় সেটা হলো অ্যানিমেলকে একটা শাওয়ার দিয়ে তারপরে নিয়ে যাওয়া বেটার, কারণ সে হলো প্রাইমারি স্ট্রেসটা অন্তত মুক্ত পাবে আর কি। আচ্ছা, মানে আমরা এই গরমের সময় যদি আমরা আমাদের কুকুর বা বিড়াল বা এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তাদের ভেতরে আপনি যে আচরণগুলোর কথা বললেন বা যে লক্ষণগুলোর কথা বললেন, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে না সে একটি সংকটের ভেতরে আছে, সেক্ষেত্রে আমরা ভেটের কাছে বা একটা ভেটেরিনারি হসপিটালে বা ক্লিনিকে নেওয়ার আগে একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে খুব একটা ইয়া হবে না, স্পেসিফিক ট্রিটমেন্টে যাইতে হবে। আচ্ছা, আমরা এই গরমের ভেতরে আমরা দেখি যে এই কুকুর বিড়াল বা জাতীয় প্রাণীরা ঝিমোয় দীর্ঘ সময় শুয়ে থাকে, সেগুলো কি বিপজ্জনক চিহ্ন বা প্রবণতা? এটা জিমুবে এটা হলো এটা না, যদি যে লক্ষণগুলো বললাম বা দীর্ঘ সময় ঘুমিয়ে থাকে, না এটা এটা খুব একটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হতে পারে। সেটা কিন্তু দীর্ঘ, মানে সে 4 কিন্তু ঘন্টা 5 ঘন্টা যখন গরম বেশি পড়বে গাছের তলায় গিয়ে বা পানি কাছাকাছি কোনো জায়গায় গিয়ে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে পারে। এটা হলো তার এই হিট পিরিয়ডটাকে নিজেকে মুক্ত করার জন্য সে কিন্তু এভাবে, এমনকি তার স্বাভাবিক নড়াচড়া তো পরের কথা, শুয়ে থাকা অবস্থা থেকে আর নড়তে চায় না, মানে উঠে বসবারও তার আগ্রহ তেমন থাকে না। করবে কারণ সে বুঝতেছে আশেপাশে তার হলো, কারণ অ্যানিমেলের তো নিজস্ব একটা সেন্স আছে, সে বুঝতে পারে যে কোন জায়গায় গেলে তার হলো সে স্ট্রেস থেকে রিলিফ পাবে, সুতরাং ওখানে গিয়ে সে বসে থাকবে। এটা এর সাথে যদি বললাম এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটা নিয়ে অরিট হওয়ার কিছু নেই। আচ্ছা, বা এরকম অবস্থায় যদি দীর্ঘক্ষণ সারা না দেয় বা ডাকার পরেও, আমাকে অনেকে বলেছে ডাকার পরে যেটা সারা না দেয় সেটা হলো যখন কোনো এক্সটার্নাল স্টিমুলি, আমি যদি কোনো একটা চিমটে কাটলাম তারপর সে রেসপন্স করলো না, তার মানে বুঝতে হবে তার কোনো প্রবলেম হচ্ছে। চিমটি কাটলা বা টোকা দেওয়া, ধাক্কা দেওয়া তাতে করছে, কিন্তু সাধারণ টাকাটাকিতে হয়তো রেসপন্স করছে না। স্টিমুলি তো বিভিন্ন রকমের আছে, একটা হলো স্ট্রং স্টিমুলি আর মিডিয়াম বা মাইল্ড স্টিমুলি। মাইল্ড স্টিমুলিটা অনেক সময় হয়তো বা না করতে, স্ট্রং স্টিমুলি বা মিডিয়াম ক্যাটাগরি স্টিমুলি দিয়ে যদি সে দেখতেছি রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে হলো তাকে অবশ্যই নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা, আবার আসবো আপনার কাছে, যাচ্ছি এস এম সোহরাবুদ্দিন আপনার কাছে। আমরা যারা সাধারণ মানুষ, মানে আমরা যারা আপনাদের মতন কৃষিবিদ নই, আমরা বাইরে থেকে যখন মানে খোঁজখবর রাখি বা কৃষি সম্পর্কে একটু বুঝবার চেষ্টা করি, তা আমরা দেখি আসছি যে বাংলাদেশের কৃষিতে আসা আমরা সবসময় একটা বড় বিবেচনায় রেখেছি বন্যাকে। বন্যা হলে কি করব, বন্যার সময় আমি আমার ধানকে কিভাবে রক্ষা করব, বা বন্যা সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করতে পারি কি না, পারলে হয়তো আমার দেশের অনেক বড় একটা, বিশেষ করে হাওর এলাকায় আমরা বড় একটা ফলন বা একটা ফলন মানে বাড়াতে পারবো, এরকম ব্যাপারগুলো ছিল। কিন্তু আমরা এখন দেখছি যে খরাও কিন্তু আমাদের জন্য দরজায় দাঁড়িয়ে টোকা দিচ্ছে, বলছে যে না আমাকেও বিবেচনায় রাখতে হবে। হ্যাঁ, বৈশ্বিক উষ্ণায়ন বলুন বা অন্য যে কোনো কারণে হোক না কেন, খরাও আমাদের একটা চিন্তার জায়গায় এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে খরাকে মাথায় রেখে আমাদের কৃষি ব্যবস্থাপনায় সরকারের পক্ষ থেকে কোনো কিছু ভাবা হচ্ছে কিনা, বা বিশেষজ্ঞ পর্যায়ে বা গবেষণার পর্যায়ে কিছু ভাবা হচ্ছে কিনা? আচ্ছা, এটার বেলা আমি প্রথম বলবো যে গবেষণায় আসছে, শুরু হচ্ছে, যে একেবারে শুরু হয় নাই তা না, যদিও এটা প্রথম পর্যায়ে আমাদের মাথায় ছিল না, ঠিক আছে, ইদানিং শুরু হইতেছে। যেমন এই পর্যন্ত বিনা এদিকে একটু আগায় আছে ধান গবেষণার চাইতে। বিনার একটা ভ্যারাইটি আছে বিনা 19। আচ্ছা, এটা তুলনামূলকভাবে খরা সহনশীল, আবার ফার্টিলাইজার বা রিকোয়ারমেন্ট একটু কম। আচ্ছা, আর আমরা যেটা করি, এই সরকারের একটা প্রোগ্রাম আছে 4-5 বছর ধরে প্রণোদনা, এটারে আমরা চেষ্টা করি যে তুলনামূলকভাবে শর্ট ডিউরেশন ভ্যারাইটি, যাতে অ্যাডভার্স সিচুয়েশনটা এসকেপ করার জন্য, গরম টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু টেম্পারেচার রাইজ করার আগে যদি আমি হারভেস্টটা পেয়ে যাই তাহলে আমরা এটা এসছি। তো ওই প্রণোদনের চেয়ে আমরা ওই রিসার্চের থেকে যে ওই ভ্যারাইটিগুলা ইকোসিস্টেম অনুসারে, আমাদের আবার এইজেট আছে 14টা, কোন এইজেটের জন্য একটু আমাদের যদি বুঝিয়ে বলতেন তাহলে সুবিধা হতো। আচ্ছা, এইজেট হইল, ধরেন আমরা বলি যে ফসল উৎপাদনের জন্য দরকার ডে লেংথ
মানে দিনের দৈর্ঘ্য, আচ্ছা বৃষ্টিপাত, আচ্ছা তাপমাত্রা। আচ্ছা দেশটা আমাদের ছোট হইলেও সব এলাকায়, যেমন উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত অনেক কম হয়, আচ্ছা দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত মোটামুটি ধরেন আমাদের রংপুর দিনাজপুরের তুলনায় ঢাকা বৃষ্টিপাত প্রায় 3 গুণ। আচ্ছা তো এই যে ফারাকটা আছে, এই হচ্ছে দিনের দৈর্ঘ্য, তাপমাত্রা এবং বৃষ্টিপাত, 3টা মেইনলি করেছে। আর আদার ফ্যাক্টর হচ্ছে যে এক এক এলাকা আমরা বলি এগ্রো ইকোলজিক্যাল জোন, যে ওই এলাকার এনভায়রনমেন্ট এটা, ওই এলাকার এনভায়রনমেন্টে এই বিশেষজ্ঞ পর্যায়ে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, রিসার্চ অর্গানাইজেশন আমাদের সহ, মন্ত্রণালয় সহ। ওইখানে আমরা বলি যে ওই এলাকার জন্য কোন ভ্যারাইটিটা আমার দেওয়া দরকার, তাহলে আমি ন্যাচারাল হ্যাজার্ড থেকে এসকেপ করতে পারবো, সিলেট এলাকায় কোনটা, ঢাকা কোনটাতে, এইভাবে সিলেক্ট করে আমরা ওই অঞ্চলের প্রণোদনা থেকে ওই বীজটা ওইখানে দিই। আচ্ছা বীজটা দেন হচ্ছে তো চাষটা একটু আগে শুরু করে দেওয়ার জন্য নাকি? আগে মানে সময় মতোই ওই বীজটা আছে, কারণ নর্মালি তো ওই এলাকার কৃষক ওইভাবে জানে না। আচ্ছা আচ্ছা আমরা বিজ্ঞানীদের সহযোগিতা একসাথে তারা যারা ডেভেলপ করছে এগ্রিকালচার সিস্টেমে ওইটা নিচ্ছে, ওই সিলেকশন করে আমরা ওই এলাকায় কৃষি বিভাগের দিয়া ওই বীজটা আপনারা দেন, ওই বীজটা ওইখানে বীজটা পাঠিয়ে দিই। তখন আবার ওই আমাদের যে এসএও সাহেবরা আছে, মানে আপনারা বীজ বিতরণের ক্ষেত্রে এলাকা ভিত্তিক বৈশিষ্ট্যগুলো, তার এলাকা ভিত্তিক আবহাওয়া, এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আপনারা একটা ব্যবস্থাপনা তৈরি করেছি। এটা এবং সেটা মূলত একটা ডিস্ট্রিবিউশন ভিত্তিক একটা একটা ব্যবস্থাপনা, এটা গভর্নমেন্ট সরকার পর্যায়ে চালু আছে। আচ্ছা আমরা একটু জানতে চাইবো যে খরা সহিষ্ণু কোনো জাতের বের করার কোনো কাজ চলছে কিনা, কিন্তু আমাদের একটা বিরতির একটা সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো এটা। প্রিয় দর্শক, সময় হয়ে গেল একটা বিরতির, ফিরব কিছুক্ষণের ভিতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। এস এম সোহরাবুদ্দিন, ফিরছি আবারও আপনার কাছে। বিরতির আগে এটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে খরা সহিষ্ণু কোনো ধরনের জাত উদ্ভাবিত হয়েছে কিনা, বা উদ্ভাবনের পথে আছে কিনা, বা কোনো ধরনের সুসংবাদ এই জায়গায় আছে কিনা। যদি আমরা আরও দীর্ঘ তাপপ্রবাহের বা আরও উচ্চ তাপপ্রবাহের ভেতরে পড়ি, সেক্ষেত্রে হয়তো খরা সহিষ্ণু জাত আমাদের জন্য কৃষিতে একটা বড় অবদান রাখতে পারবে। যেমন আগেই বলতেছিলাম যে বিনা 19 একটা জাত আছে, বিনাতে এরকম অ্যাডভান্স লাইন আছে। আর সম্প্রতি ধান গবেষণা ইনস্টিটিউট তাদের বেশ কয়েকটা অ্যাডভান্স লাইন আছে। গত একটা মিটিংয়ে বিনার ধান গবেষণা ডিজি মহোদয় বলতেছিলেন যে আমাদের কাছে যে পরিমাণ অ্যাডভান্স লাইন আছে, আমরা আশা করতে পারি যে আমাদের লোক যদি 20 কোটির থেকেও ছাড়াও যায়, তারপরে আমরা এই এনভায়রনমেন্টের মধ্যে আমরা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। মানে প্রয়োজনীয় শস্য উৎপাদনে সক্ষম হবে। আচ্ছা আচ্ছা। এবং আমরা যেটা আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল, আমরা বারবারই একটা বিষয় শুনছিলাম, সেটা হচ্ছিল যে সেচ দিতে হবে। হ্যাঁ, আপনারা যেটা বলছিলেন, যেটা মাইক্রো বা ম্যাক্রো এরকম বলে বলে আপনারা বিভাজন করছিলেন। আমরা অতটা বুঝি না, আমরা বিশেষত জ্ঞানের অধিকারী না এই বিষয়ে, কিন্তু আমরা এটা বুঝি যে পানি দেওয়া লাগছে বা সেচ দিতে হয়। কিন্তু আমরা তো এটা দেখছি যে আমার খাল বিল এই গরমকালে শুকিয়ে যায়। সেক্ষেত্রে সেচের বিকল্প কি হবে? সেচের তো আসলে আমাদের জানার মধ্যে বিকল্প হয় না। সেচের আসলে বিকল্প নাই, বিকল্প আছে। তবে সেচের বেলায় আমরা যেমন বলতে পারি যে দুই ধানে যদি আমরা বলি আমরা ফ্লাড ইরিগেশন, আগে যেমন দিতাম যে পানি করে রাখতাম, সেই বেলায় আমরা চিন্তা করছি যে না, একদম পানি স্ট্যান্ডিং পানি না রাখার ধানের বেলায় দরকার নাই। আমরা বলি AWD, একটু ভেঙে বলতে হবে, আমরা বুঝি। আচ্ছা, এটা একবার পানি দিব, আবার জমি শুকায় যাবে, আবার পানি দিব। আচ্ছা, মাঝখানে আমাদের এটা AWD তে একটা টেকনিক্যাল পয়েন্ট, যেটা ক্ষেতের মাঝখানে কিছু পোরাস পাইপ ঢুকাই দিব। কারণ মাটির উপরে যদি শুকায় যায় তাহলে পানির অভাব হয়ে গেছে আমরা বলবো না। ওই পাইপের মধ্যে দেখবো যে পানির পাইপের ভিতরে মাটির 1-2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার নিচে পাইপের ভিতরে পানি আছে, তাহলে বুঝবো যে আমার মাঠে পানি আছে। আচ্ছা আচ্ছা। এতে দেখা যায় যে নর্মালি আমরা এই ফ্লাড পদ্ধতিতে যে পানি দেয়, তার 1/3 পানি হইলে আমার সেচ হয়ে যায়। কিন্তু এই যে তাপপ্রবাহ বা গরমের সময় আমরা যে এই যে ভূগর্ভস্থ উৎস থেকে যে প্রচুর পানি আমরা তুলি, সে কারণে তো আমাদের ভূগর্ভস্থ স্তরটি ফাঁকা হয়ে আসে। আরেকটি বড় বিপর্যয় সেই ক্ষেত্রে
ভূগর্ভস্থ সেচের চাপটা কমানোর জন্য আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? ভূগর্ভস্থ পানি না উত্তোলন করার জন্যই এই এডাব্লিউডি সিস্টেম আসছে, তারপরে আর বাড়ির পাইপ আসছে, তারপরে ড্রিপ ইরিগেশন বলি, যে বললাম যে 1/3 পানি লাগবে মোটামুটি যে সেচ দিতে। ড্রিপ ইরিগেশন যদি আমরা ইউজ করি তাহলে দেখা যায় হর্টিকালচার ক্রপে 1/3 না আরও কম লাগে। এটা যদি আমাদের বুঝিয়ে বলেন। আচ্ছা, ড্রিপ হইলো মানে প্রত্যেক গাছের গোড়ায় একটা পাইপ থাকবে যেটার মধ্যে ফুটায় ফুটায় পানি পড়বে, যেটুকু গাছের লাগে, যেটা মাটি আমার তো দরকার হইলো গাছের শিকড় এলাকায় মাটিটা যেন ভিজা থাকে, বাইরের মাটি শুকনা থাক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ডিপ এলাকায় যে ক্যালকুলেশন করিয়া এইভাবে এই পরিমাণ পানি দেওয়া হচ্ছে, গাছের ওই যেটুক লাগে, মানে ধরি আমি যদি এইভাবে বুঝাই যে আমার এই 1 গ্লাস পানি খাবো না, চিন্তা করবো যে পানি যখন অভাব পাচ্ছি, ঠিক আছে এখন 2 ডুব খাবো। আচ্ছা, তারপর 2 ঘন্টা পরে আবার যখন পিপাসা লাগবে আবার 2 ডুব খাবো। 1 গ্লাস দিয়ে আমার সারাদিন চলে গেল, যেহেতু আমার পানির অভাব। এই কাজটা আমরা এই সেতুটা আমরা এই করতেছি, আস্তে আস্তে এই দিকে কৃষকদের মোটিভেট করতেছি যাতে সেচের পরিমাণ, সেচের পানি কম লাগে। যদি কম লাগে তাহলে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার নয়েছে সার্ভিস ওয়াটার দিয়ে মোটামুটি আমরা চেষ্টা করি দিতেছি। আরেকটা বিকল্প হইলো যে কিছু কিছু ফসল যেগুলো আছে যে এত সেচ লাগে না, যেমন ভুট্টার বেলা সেচ এত লাগে না, গমের বেলা এত লাগে না। এই জন্য যে সমস্ত সব জমিতে ধান না কইরা বিকল্প ওই ফসলগুলি করলে আমাদের সেচের পরিমাণ কম লাগে, যার জন্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা না তুললেও মোটামুটি সার্ভিস ওয়াটার দেওয়া চাহিদা মিট আপ করতে পারতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে, যে আমরা এই যে প্রাণীদের কষ্ট নিয়ে গরমের ভেতরে কথা বলছি, তো আমরা ওদেরকে রক্ষার জন্য কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি, বা অসুস্থ হওয়ার পরেও আমাদের ইমিডিয়েট কি কি মানে আমরা ব্যবস্থাগুলো নিতে পারি, একটু আপনার কাছ থেকে। যদি খামারি পর্যায়ে বলি, বিশেষ করে যেখানে খামারি পর্যায়েও শুনবো আমরা, ঘরের আদি খামার থেকে শুনি। খামার থেকে যদি বলি, খামারে যদি ঘরের চালের উপরে কচুরি পানা অথবা হলো কোনো পাটের বস্তা বা চালার বস্তা যদি দিয়ে দেওয়া যায়, ওখানে যদি নিয়মিত পানি করে, তাইলে কিন্তু ঘরের টেম্পারেচার কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে। অথবা ফোম দিয়ে যদি ওইখানে পানি দেওয়া যায় দিন অন্তত 2-3 বার, তাইলে ঘরের টেম্পারেচার কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে। আচ্ছা, তো এটা একটা উপায় হইতে পারে। আর হলো জানেন যে অনেক সময় যে টাইমটাতে খুব বেশি টেম্পারেচার পড়ে দিনের, অর্থাৎ 11টা থেকে 2টা-3টা পর্যন্ত, ওই সময়ে যদি কারো কোনো ফ্যাসিলিটিস থাকে আশেপাশে, যদি এনভায়রনমেন্টে যেখানে গাছপালা বেশি, ওইখানে গিয়ে গবাদি প্রাণীগুলোকে রাখতে পারে, চাইলে হয়তো অনেকটা হিট কন্ট্রোল করা। কিন্তু বার্ড যারা পালন করে বা পোলট্রি যারা পালন করে, তারা তো এখানে নেওয়া সম্ভব না। তাদেরকে যেটা বিকল্প ব্যবস্থা করতে হবে সেটা হলো পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করতে হবে, যাতে হিট সাফোকেশন না হয়। মানে এটা হাঁস মুরগি গরু ছাগল সবার ক্ষেত্রে? হ্যাঁ, সবার ক্ষেত্রে একই রকম। বিশেষ করে আমাদের দেশীয় যেগুলা জাতের গরু আছে, এগুলো তো অনেকটাই রেজিস্ট্যান্ট, মানে এগুলার সহিষ্ণু। কিন্তু বাইরের যে ব্রিডগুলো আছে এগুলো কিন্তু হিট বেশি থাকলে কিন্তু ওদের এফেক্টটা অনেক বেশি করে। সেক্ষেত্রে হলো ঘরের মধ্যে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করতে হবে। বাইরের যে সমস্ত জাত আছে তারা কি আসলে মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে গরমের কারণে? হ্যাঁ, যদি অনেক বেশি হয়, যেটা বললাম যে একটা লেভেল পর্যন্ত টেম্পারেচার যদি ক্রস করে, তাহলে কিন্তু খুব বেশি কিছু করার থাকে না। সেক্ষেত্রে হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই প্রসিডিওর যেতে হবে আর কি। ওই সময়ে আমরা জানেন যে সব জায়গায় উপজেলা লেভেল হইতে বা অনেক দূরে হইতে পারে, ওই পর্যায়ে বিশেষ করে গবাদি পশু এগুলো তো নিয়ে যাওয়া একটু দূর হবে, কঠিনই হয়ে যায়। সেক্ষেত্রে হলো প্রিভেনশনটাই হলো সবচেয়ে বেটার। যদি একটু সংক্ষেপে ঘরের প্রাণীদের জন্য একটু। হ্যাঁ, ঘরের প্রাণীদের ক্ষেত্রে যেটা বলবো, ঠান্ডাযুক্ত স্থানে যেখানে আলো বাতাস চলাচল বেশি, ওই জায়গাগুলোতে নিয়ে যাওয়া। ওর মধ্যে পর্যাপ্ত পানির, আলো বাতাস চলাচল বেশি যেখানে, সেখানে তো আবার গরম হাওয়া লাগবারও তো, ওইখানে এমনভাবে রাখতে হবে যাতে তার ওই গরমটা কম পড়ে আর কি। আলো বাতাস আছে কিন্তু গরমটা কম। হ্যাঁ, আর অথবা যারা বাসায় এসি দিয়ে রাখেন, এসির ক্ষেত্রে আমি বলবো যে ওদের একটা নির্দিষ্ট লেভেল আছে টেম্পারেচারের, যেন আবার কম না হয় আর কি। সেটা কত হতে পারে? এটা সাধারণত 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর মধ্যে যেন থাকে আর কি। কম হয়ে গেলে আবার ওদের উল্টো বিপদ হবে, উল্টো বিপদ হইতে পারে। পানি দিয়ে রাখা,
অথবা সুতি কাপড় দিয়ে কিছুক্ষণ পর পরে বডিটাকে একটু মুছে দেওয়া, বাসার মধ্যে পর্যাপ্ত পানির পাত্র দিয়ে রাখা যাতে যখন প্রয়োজন হবে সে যেন পানি পেতে পারে আর কি। দিনে 2 থেকে 3 বার অন্তত বা প্রয়োজনে আরও বেশি যেন শাওয়ার করায়, এভাবে করতে পারে। পাখির ক্ষেত্রে যেটা হয়, পাখির ক্ষেত্রে আলাদা যদি একটা ওর বক্সে বা যেখানে রাখে ওখানে যদি পানি, পাখি জানেন যে একটা হিট রেগুলেশন একটা হলো, ওরা যখন খুব বেশি হিট পড়ে তখন সেখানে পানিতে ঝাপটা করে নিজের হিটটাই কন্ট্রোল করে। ওইখানে যেগুলো সেন্সিটিভ না তাদের ক্ষেত্রে হলো এইভাবে এই প্রসেসে করতে পারে। আর কিছু হলো যেটা প্রিভেনশনের সবচেয়ে আমরা জানি যে যদি গরমের পিরিয়ডে যদি বিশেষ করে যেটা বললাম 11টা থেকে 3টা পর্যন্ত ওই সময়ে যেন খাবার দেওয়াটা অ্যাভয়েড করা হয় আর কি। খাবারটা যেন যখন হিটটা কমে যায় তখন যেন খাবারটা তখন দেওয়া হয়। আমাদের সময় শেষ হয়ে এলো, একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাণবন্ত আলোচনার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘ এই সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম প্রাণ ও প্রকৃতির যে কষ্ট এই প্রবল গরমে, তা নিয়ে। ভালো থাকুক সকল প্রাণ ও প্রকৃতি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকে। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।